প্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ জানাচ্ছি অন্তর্কথন নিবেদিত সুপ্ত মনের নৃত্য প্রকাশের আজকের আয়োজনে। আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং সুপ্ত মনের নৃত্য প্রকাশের এই আয়োজন মানে আপনারা জানেন একজন বিশেষ মানুষকে আমরা আমন্ত্রণ জানাই, যিনি নিজে একজন আলোকিত মানুষ এবং চেষ্টা করেন আশেপাশে সবাইকে নিয়ে কাজ করতে। আজও তেমনই একজন মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তিনি হলেন ডক্টর শাহনেওয়াজ চৌধুরী। তিনি একজন ফিজিশিয়ান এবং সোশ্যাল ওয়ার্কার, এবং আজকে একটি বিশেষ কারণে তাকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি সোশ্যাল ওয়ার্কার, ডক্টর এবং পাশাপাশি তিনি একজন পিতা, একজন গর্বিত পিতা। তার 4 সন্তান রয়েছে, তার মধ্যে 3 জনই ডক্টর এবং একজন স্পেশাল চাইল্ড। সুতরাং আজকে সবকিছু নিয়ে আমরা কথা বলবো, চলুন তাকে আমন্ত্রণ জানাই। ডক্টর শাহনেওয়াজ, আপনাকে আমন্ত্রণ আমাদের আয়োজনে। ধন্যবাদ আপনাকে এবং আপনাদের টিমকে আমাকে এবং আমার পরিবারকে সংযুক্ত করার জন্য, এবং আপনাদের মাধ্যমে যারা দর্শক আছেন এখন এবং ভবিষ্যতে আপনাদের এই প্রোগ্রাম দেখবেন, তাদের সবার জন্য আমার শুভকামনা রইল। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং বাবা দিবসকে ঘিরে আসলে আমাদের এই আয়োজনটা আপনাকে নিয়ে। 4 সন্তানের গর্বিত পিতা, 3 কন্যা 1 পুত্র, এবং তিন কন্যা 3 জনই ডক্টর এবং একজন পুত্র 3 কন্যার পরে যিনি স্পেশাল চাইল্ড। তো সবকিছু মিলিয়ে আজকে জানতে চাই যে কেমন যাচ্ছে সব মিলে, কারণ একটা আসলে প্রত্যেকটা পরিবারের আলাদা আলাদা সংগ্রামের গল্প থাকে। আপনার কাছ থেকে আপনার মুখে জানতে চাই। ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমাদের জীবনের প্রতিটি নিঃশ্বাস এবং প্রশ্বাস এগুলো অত্যন্ত কষ্টকর এবং আনন্দে বেঁচে থাকার জন্য প্রয়োজনের। আমরা আমাদের শিশুদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, আমার কন্যাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। আল্লাহ পাক আমাকে সমস্ত দিক দিয়ে সুখ করেছে। এটা হওয়া উচিত না, তারপরও মানুষ হিসেবে সবাই চায় ঘরে অন্তত একজন ছেলে আসুক, আবার যাদের ছেলে আছে তারা চায় ঘরে একজন মেয়ে আসুক। তো আমার 3 কন্যা হওয়ার মাঝেও আমার একটা ইচ্ছা হলো যে আমার একটা ছেলে হলে এটা ভালো হতো, এবং তার জন্যই আমি চেষ্টা করলাম, এবং 3 মেয়ের শেষে আমার এক ছেলে আসলো। তো মানুষ যা চায় আল্লাহ পাক তা সবই দেন, কখনো কখনো একটু ভিন্ন ভাবে দেন, এবং কখনো কখনো পরীক্ষা করার জন্য একটু ঝামেলার মধ্যেও ফেলে দেন, যে ওই মুহূর্তে পরম করুণাময় মহান আল্লাহ পাকের প্রতি মানুষ কতটুকু আস্থা রাখতে পারে। তো তিনি আল্লাহ পাক আমার এই সন্তানকে দিয়েছেন ফাহিম, ভালো নাম আহনাফ শাহরিয়ার। আর সে নিজেকে সালমান শাহরুখ খান মনে করে এবং আমাকে বলে শাহরুখ খানের বাবা। আমি তার সঙ্গে এনজয় করি, এবং আমার এখন সবচেয়ে ভালো বন্ধু হলো আমার ছেলে। সে আমার সঙ্গে সব জায়গায় যায়। আজকেও বেড়াতে গিয়েছিল, সারাদিন বৃষ্টিতে ভিজেছে, নতুন মোবাইল সেটা পানিতে ফেলেছে। সে গল্প সে নিশ্চয়ই আপনাদেরকে শোনাবে, এবং সে আপনাদেরকে আমন্ত্রণ জানাবে তার বাসায় এখানে তাকে আপনাদেরকে আসার জন্য। তো স্বপ্ন ছিল যে একটা ছেলে হবে, ছেলেটা ভালো মানুষ হবে, এবং এই ছেলে আমার মুখ উজ্জ্বল করবে। আমি আশাহত না, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আমার 3টা মেয়ে আপনি জানেন, এবং দর্শকরাও জেনে খুশি হবেন, তাদের মাঝে 2 জন ডাক্তার এবং একজন ম্যানেজমেন্টে মাস্টার্স করা। আমার ওই 3 মেয়ের যত বান্ধবী আছে, ক্লাস ফ্রেন্ড আছে, তাদের কয়জন গার্জিয়ানের সঙ্গে আমার পরিচয় আছে সেটা হাতে গুনে বলা যাবে। কিন্তু এই ফাহিম যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সন্তান আমার, তার অসংখ্য বন্ধু আছে এবং গার্জিয়ান আছে যারা আমাদের পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে খুব ভালো বন্ধু হয়েছে, যেরকম হয়নি আমার স্বাভাবিক সন্তানদের গার্জিয়ানরা। তো এটাও একটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা যে আমি এই অবস্থায় তাকে কতটুকু দেখি। তো প্রথম যখন তার জন্ম হলো, যখন দেখলাম, খুবই বিমর্ষ হলাম, খুবই যন্ত্রণা হলো। এরপরেও বলতেই হবে, প্রথম দেখে কি আপনি বুঝতে পেরেছিলেন? মানে কারণ অত ছোট বয়সে তো আসলে বোঝার কথা না যে সে আসলে স্বাভাবিক আছে কিনা বা কতটা সুস্থ।
ফাইন, আপনি যে প্রশ্নটা করেছেন এটা খুবই ভালো করেছেন, এবং এই প্রশ্নটা বারবার করা উচিত। এই কারণে করা উচিত যাতে সাধারণ মানুষ জানতে পারে এবং বুঝতে পারে যে একজন সন্তান হলে আমাদের কি কি জিনিস দেখতে হবে, এবং সন্তানকে কিভাবে পরিচর্যা করতে হবে, এবং সন্তানকে নিয়ে তাদের প্ল্যানিংটা কি হবে। আমার সবগুলো বাচ্চাই নর্মাল ডেলিভারি হয়েছে, ফাহিমও নর্মাল ডেলিভারি হয়েছে। তো ফাহিম যখন হলো, যেহেতু আমি ব্যক্তিগত জীবনে একজন চিকিৎসক, সেই চিকিৎসক হওয়ার কারণে ডাউন সিনড্রোম, অটিস্টিক বেবি, এগুলো সম্পর্কে আমার ধারণা ছিল, এবং জন্মের সঙ্গে সঙ্গে ওর হাত পা এগুলো বিশেষ যে চিহ্নগুলো সেগুলো আমরা সবসময় দেখি যে বাচ্চাদের পায়খানার রাস্তাটা ঠিক আছে কিনা, এটা রুটিন চেক আপে দেখতে হয়। তো তখন যখন ওর হাত পা দেখলাম তখন আমি বুঝতে পারলাম যে দেয়ার ইজ সাম প্রবলেম। এবং তখন আমাদের প্রাক্তন জাতীয় অধ্যাপক প্রফেসর এমআর খান স্যার জীবিত ছিলেন, এবং স্যার আমাকে খুব পছন্দ করতেন। স্যার কাইন্ড এনাফ, নাইস এনাফ, তিনি নারায়ণগঞ্জে অনেকবার এসেছেন আমার বাসায় বিভিন্ন প্রোগ্রাম করার জন্য। আমি সোশ্যাল ওয়ার্ক করি সেই কারণেই। তো স্যারের কাছে গেলাম, স্যার দেখলেন, স্যার ভর্তি করলেন, বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করলেন, এবং প্রচুর রক্ত পরীক্ষা বারবার করা হলো। 6 অথবা 7 দিনের দিন বাচ্চার মা জানতে পারলো যে এই বাচ্চাটা আমার অন্য বাচ্চাদের মতো না। এই সময় আমার পাশে ছিল আমার অন্য মেয়েরা, বিশেষ করে আমার ভাগ্নি ডাক্তার সালেহা আক্তার, যে গাইনোকোলজিস্ট, তার যে সাপোর্ট, এবং আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষীদের সাপোর্ট, এবং প্রয়াত অধ্যাপক প্রফেসর এমআর খান স্যারের সাপোর্ট, ডাক্তার রব নামে একজন ডাক্তার ছিলেন চাইল্ড স্পেশালিস্ট, রৌফ, ওর সাপোর্ট, এগুলো আমি অত্যন্ত সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে মনে করছি। আচ্ছা, এই যে সাপোর্ট গুলো আপনি পেয়েছেন ডাক্তার হওয়ার সুবাদে, তো নিশ্চয়ই একটা আলাদা এই যে সাপোর্ট গুলো আপনি পেয়েছেন, কিন্তু যারা সাধারণ বাবা মা আছেন, যারা ডাক্তার নয় বা যাদের পরিবারে কেউ ডাক্তার নেই, তারা আসলে এই সিনড্রোম গুলো আইডেন্টিফাই করতে হয়তো অনেক দেরি করে ফেলেন। তো সেই জায়গা থেকে আপনার পরামর্শ কি থাকবে? এ ব্যাপারে আমার পরামর্শ হবে, আজকাল ম্যাক্সিমাম ডেলিভারি কোনো ক্লিনিকে অথবা হাসপাতালে হয়। এখানে প্রথম দায়িত্ব হলো আমাদের চিকিৎসকদের, আমাদের সেবিকা বোনদের, এবং আমাদের স্বাস্থ্যকর্মী যারা আছেন, টোটাল টিম ম্যানেজমেন্ট, তাদের দায়িত্ব গার্জিয়ানদেরকে বলা যে আলহামদুলিল্লাহ আপনার বাচ্চা সুস্থ আছে, তাকে প্রয়োজনীয় যে ইমিউনাইজেশন সেগুলো দেওয়াবেন, মায়ের বুকের দুধ পান করাবেন, বাইরের কোনো খাবার দিবেন না, এই কথাগুলো বলতে হবে। পাশাপাশি যাই সমস্ত বাচ্চা এই ধরনের কোনো বিশেষ ভাবে দুনিয়াতে আসে, হ্যাঁ, তাদের জন্য যে প্রয়োজনীয় পরামর্শ সেটা তাদের দেওয়া উচিত, যে আপনার বাচ্চাও অন্য 10 জন বাচ্চার মতো না, তবে এই জন্য আপনি মন খারাপ করবেন না, এবং এটার জন্য যে প্রয়োজনীয় চিকিৎসা সেটার জন্য আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। আল্লাহর রহমতে এখন বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে সরকার যে ব্যবস্থা নিয়েছে, স্পেশালি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে এই বাচ্চাদের জন্য যে ব্যবস্থা আছে সেটা যথেষ্ট, এবং সেখানে গেলে যথেষ্ট ভাবে মানুষদেরকে তারা যত্ন করে দেখে এবং তাদেরকে পরামর্শ দেয়। সুনার দ্য বেটার, যত তাড়াতাড়ি মায়েরা জানতে পারবেন, বাবা জানতে পারবেন, পরিবারের সদস্যরা জানতে পারবেন যে আমার এই বাচ্চার জন্য বিশেষ কিছু ব্যবস্থা নিতে হবে, কারণ সে বিশেষ চাহিদা সম্পন্ন। আমরা বলি যে তারা পিছিয়ে পড়া, তারা অনেক কিছু পারে না, কিন্তু কথাটাকে আমাদের এইভাবে বলতে হবে, তারা অনেক কিছু পারে না কিন্তু অনেক কিছু অন্যদের চেয়ে ভালো পারে। যেমন আমার এই বাচ্চা, ও যেরকম নাচে আমি কিন্তু তেমন নাচতে পারি না, ও দারুণ ভালো নাচে, এবং ওর নাচও আপনাদেরকে একদিন আমরা দেখাবো ইনশাল্লাহ, আপনাদেরও ভালো লাগবে। তো বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চারা অনেকে ভালো ছবি আঁকে, অনেকে ভালো গান গায়, অনেকে ভালো খেলাধুলা করে। দেখেন স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ কিন্তু সবসময় চ্যাম্পিয়ন হয়ে আসছে। এই চ্যাম্পিয়ন কারা হচ্ছে? এই স্পেশাল বেবিরা।
আমার এবং আপনার মতো স্বাভাবিক মানুষ আমরা কয়টা গোল্ড মেডেল আনতে পারি, ওরা প্রচুর গোল্ড মেডেল নিয়ে আসে। সামাজিক যে দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, প্রশাসনে, সরকারি বিভিন্ন সংস্থায় এই দৃষ্টিভঙ্গির আগের থেকে পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তন আরো বেশি পরিবর্তন হওয়া প্রয়োজন এবং সেটা সম্ভব একমাত্র আপনাদের মাধ্যমে। আপনারা যত এটাকে নক করবেন, আপনারা যত আমাদেরকে ডাকবেন, আমরা যত কথা বলবো, যে দুজন মানুষ শুনবে, সেই দুজন মানুষের মধ্যে পরিবর্তন আসবে এবং যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, মানসিকতার পরিবর্তন, সেটা এই বাচ্চাদেরকে কিন্তু অনেক ভালো করে। নিশ্চয়ই। এই যে বলছিলেন দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন প্রয়োজন, আরো ব্যাপকভাবে সচেতনতা প্রয়োজন সামাজিক ভাবে। আপনার পরিবারের এই যে 3 কন্যার কথা বলছিলেন, দুজন ডাক্তার, একজন অনার্স মাস্টার্স করেছেন, এমবিএ করেছেন, তো তাদের বন্ধু বান্ধব বা তাদের তো একটা আলাদা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল আশেপাশে। সেই জায়গা থেকে তারা কি কখনো এরকম ফিল করতেন যে আমার ভাই স্পেশাল চাইল্ড, বা তাদের আশেপাশের বন্ধু বান্ধবরা এটা নিয়ে আসলে সামাজিক ভাবে একটা হীনমন্যতা থাকে, সেই ধরনের কোনো কিছু ফেস করতে হয়েছে কিনা? আসলে আমি তাকিয়ে না যে আমি একজন চিকিৎসক এবং আমার বন্ধু বান্ধবের যে সার্কেল মোটামুটি সবাই শিক্ষিত এবং ওয়েল টু ডু ফ্যামিলি, এবং আমার বাচ্চাদের যারা বন্ধু বান্ধব তারাও মোটামুটি শিক্ষা দীক্ষায় বেশ একটা পর্যায়ে আছে। ব্যক্তিগতভাবে অনেক সময় তার আচরণের কারণে আমি বা আমাদের পরিবারের যারা সদস্য আছি তারা অনেক সময় বিব্রত বোধ করি, কিন্তু একটা কথা আমাকে বলতেই হবে যে এই শহরে, নারায়ণগঞ্জে আমি থাকি, ছোট একটা শহর, এই শহরে জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ কর্মকর্তারা বলেন, আমাদের ব্যবসায়ী মহল বলেন, আমাদের রাজনীতিবিদ বলেন, সামাজিক ব্যক্তি যারা আছেন তারা প্রায় অনেকেই ওকে চিনে এবং স্নেহের চোখে দেখে। এটা আমার জন্য একটা আলাদা সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আমার মনে হয়, আমার চাওয়া সেটা হলো এই জাতীয় অন্যান্য পরিবারের যে বাচ্চাগুলো আছে তারা যেন এরকম সমান সুযোগ পায়। অনেকেই সেই সুযোগ পায় না, এটা আমি নিশ্চিত। আমার ছেলে সবার কাছে আদর পায়, এটা নিয়ে কোনো কোশ্চেন নাই, সবার কাছে আদর পায়, কিন্তু এরকম বাচ্চারা অনেক সময় কিন্তু বঞ্চিত হয় এবং সরকারি দেয় যে সুযোগ সুবিধাগুলো আছে এদেরকে গভর্নমেন্ট কিন্তু সুবর্ণ কার্ড দিয়েছে। সেই কার্ড গুলোর বিনিময়ে আগে শুধু গরিব সন্তানদেরকে, স্পেশাল বেবিদেরকে আর্থিক সহায়তা দেওয়া হতো, এখন কিন্তু গরিব না, গভর্নমেন্ট বলেছে যে না, প্রত্যেকের অধিকার আছে রাষ্ট্রের প্রতি এবং রাষ্ট্রের দায়িত্ব আছে তাদের প্রতি। সুতরাং গভর্নমেন্ট এখন যেটা করেছে, ভেরি নাইস, জেনে খুশি হবে যে তাদের প্রত্যেকের নামে তাদের অ্যাকাউন্টে টাকা চলে আসে। এখন অনেকে হয়তো জানেন না, অনেকে হয়তো কার্ড করে নাই। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলবো, যারা এই অনুষ্ঠান শুনবেন, প্রিয় দর্শক বৃন্দ, আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, আপনার এলাকায় দেখবেন এরকম বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে কিনা, থাকলে তাদের নাম কি সরকারি খাতায় লিপিবদ্ধ আছে কিনা, এবং তাদের যে গোল্ডেন কার্ড গভর্নমেন্ট দিয়েছে এটা স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করলেই আপনারা পাবেন। এটা জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক বিশ্বাস সমস্ত কিছুর বাইরে থেকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে এটা দেওয়া হচ্ছে। এটা আমাকে বলতে হবে, স্বীকার করতে হবে, এবং সবাইকে আমি আমন্ত্রণ জানাবো যে আপনার সন্তানের জন্য এই সুযোগ আপনি নিন, আপনার পড়শির জন্য এই সুযোগ আপনি করে দিন। আচ্ছা, আমরা একটু এবার ফাহিমের সাথে কথা বলি। ফাহিম তো আছে আমাদের সাথে। তোমার সাথে কথা বলতে চাচ্ছি, কথা বলছি। আসসালামু আলাইকুম ম্যাডাম, আসবে বাসায়? এই যে তোমার একটা আপু, এটা আপু কেমন আছো তুমি? ফাহিম, তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে, কথা বলবে না? শাহরুখ খান, ফাহিম না, এটা শাহরুখ খান। আচ্ছা, শাহরুখ খান আমাদের। কেমন আছো তুমি ভাইয়া? ভালো আছো? আচ্ছা, ওর একটু বোধহয় মনটা খারাপ, আমরা তাহলে ওর সঙ্গে একটু পরে কথা বলি।
আপনার কাছে একটু জানতে চাই যে এই যে ফাহিমের সাথে আমরা কথা বলে, ফাহিমকে তো দেখতেই পাচ্ছি, ওর 3 বোন, ও বোনদেরকে কতটা ভালোবাসে বা এই যে ভাই বোনের বন্ডিং সেটা কতটা আছে? দারুণ দারুণ এবং দারুণ। বোনদের জন্য ওর জীবন, আর বোনরাও ওর জন্য। ইভেন আই এম লাকি না যে আমার মেয়ের জামাইরা প্রত্যেকেই ওকে ভালোবাসে, প্রত্যেকের বাড়িতে ও যায়, এবং তাদের পরিবারের যারা সদস্য, আমার মেয়ের শ্বশুর শাশুড়ি, তার দেবর ননদ, যা, প্রত্যেকে ওকে খুবই স্নেহ করে। এদিক দিয়ে ফাইন লাকি, এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ যেন এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে এরকম সৌভাগ্য দান করে, প্রত্যেকে যেন তাদেরকে ভালোবাসে। ফাহিমের মা আন্টিও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তা আমরা একটু আন্টির কাছ থেকে শুনবো, কারণ বাবা মা আসলে প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা থেকে আলাদা আলাদা জার্নি। তো তার কাছ থেকে একটু তার গল্পগুলো শুনতে চাই, যেটা বলছিলেন যে 7 দিন পরে তার মা জানতে পারলেন যে আসলে বাচ্চাটা অন্য বাচ্চাদের মতো নয়, তখন তার অনুভূতি বা অভিব্যক্তি আসলে কেমন ছিল। আন্টি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফাহিমের আম্মা বলছি। জি, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। হ্যাঁ, আমি 7 দিন পরেই বুঝতে পারি যে বুঝতে পারি এবং জানতে পারি যে আমার ছেলেটা একটু অন্যরকম। তো স্বাভাবিকভাবেই বিমর্ষ ছিলাম, এবং সেই বিমর্ষতাটা কাটাতে আমার প্রায় 3-4 বছর লেগেছে। তারপরে আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিলাম এবং ওকে পরিচর্যা করা শুরু করলাম। স্কুলে এমনিতে কি কি শেখানো হয়, মানে কারণ এখানে তো আসলে অনেক বাচ্চাদের সিনড্রোম আলাদা আলাদা থাকে, সেটা বুঝে বুঝে বাচ্চাদের ভাগ করে দেওয়া হয় যে কার আসলে কি ধরনের ট্রিটমেন্ট ট্রেনিং হবে। ওর ক্ষেত্রে কি হয়েছিল, মানে ওর পড়াশোনাটা আসলে কিভাবে এগিয়েছে বা ওর যে অন্যান্য কার্যক্রম শেখার যে বিষয়গুলো সেগুলো কিভাবে এগিয়েছে? ও মোটামুটি ছবি আঁকতে পছন্দ করে, আর সবচাইতে বেশি পছন্দ করে ও নাচ করতে, গান করতে। তো ওর লেখাপড়া মানে যে বই পড়া, বই লেখা, হাতে কলমে শেখা, সেই জিনিসগুলো ওর মনোযোগের অভাব এখনো, আগেও ছিল, এখনো আছে। তো ও মানুষের সাথে মিশতে খুব এমনিতে কেউ ভালোবাসে। লিখতে পারে? ওর নাম লিখতে পারে, মোটামুটি 1 থেকে 10-20 পর্যন্ত লিখতে পারে। ব্যাংকে মানে টাকা জমা দেওয়া, টাকা উঠানো, এবং আমাদের ক্লিনিকে রিসিপশনে বসে অনেক সময় রোগীদেরকে রিসিভ করে, রোগীদের ফাইল টাইল এদিক সেদিক নিয়ে যায়, এবং রোগীদের প্রতি খুবই দরদি, এবং রোগীদের সাথে খুব ভালো ব্যবহার করে, যেটা অনেক স্বাভাবিক মানুষ আমরা করি না। বাহ, তাহলে তো মানে এটা আসলে খুবই খুবই ভালো একটা ব্যাপার। এবং আমাদের এই আয়োজন যদি এরকম কোনো বাচ্চাদের বাবা মা দেখে থাকেন আজকে, যার বাচ্চা একটু স্পেশাল, তারা নিশ্চয়ই জেনে খুশি হবেন যে এটা আসলে খুবই চমৎকার একটা ব্যাপার যে ও নিজের কাজগুলোর বাইরে গিয়েও ও অন্যদের জন্য কিছু করছে বা সেই করার সেই সামর্থ্যটাও অর্জন করেছে। এটা মানে খুব উৎসাহ ব্যঞ্জক একটা ব্যাপার, আমার কাছে ভীষণ ভালো লাগলো। ও যে ছবিগুলো আঁকে, বাচ্চারা যেহেতু একটু মুডি, ওদেরকে ওদের মতো করেই আমাদের চালানো উচিত। আমি অন্যান্য গার্জেনদের, মায়েদের, বিশেষ করে মায়েদেরকে বলবো যে এদেরকে চাপ না দিয়ে, ওরা যেটা ভালোবাসে, অন্য কি মনে করলো সেটা না ভেবে, আপনার বাচ্চা কোনটাতে খুশি হলো, কোনটাতে সে স্বাচ্ছন্দ্য বোধ করলো, সেই ব্যাপারগুলোতে বেশি মনোযোগী হওয়া। চলে যাবে, শেষ হয়ে যাবে। আচ্ছা, তো আন্টি আপনার কাছে একটু জানতে চাই যে অন্য এই যে 3জন কন্যা, তারপরে তো একটা স্বপ্ন ছিল একজন পুত্র সন্তান আসবে, তো আঙ্কেল বলছিলেন সেই সময়ের কথা, পরবর্তীতে তো এই জার্নির মধ্য দিয়ে যাচ্ছেন, ভাই বোনের বন্ডিং বা এই যে পারিপার্শ্বিক অবস্থা আঙ্কেল বলেছেন, তারপর আপনার কাছ থেকে একটু জানতে চাই যে ফাহিম কতটা বুঝতে পারে যে 3জন আমার বড় বোন আছে, তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, এই বিষয়গুলো ও কতটা বোঝে? খুবই ভালো বোঝে, খুবই ভালো বোঝে, এবং ওর কর্তব্য দায়িত্ব গুলো পালন করে। যেমন আমার মেজো মেয়েটা অসুস্থ হওয়ার সময় ও খুব কান্নাকাটি করলো, এবং
রেগুলার বলে যে দিদির জন্য আমি কি নিয়ে যাব, কি খেতে দিব, আম্মু তুমি রান্না করে দাও, আমি নিয়ে যাব, দিদি কেমন আছে ফোন করো। এরকম প্রত্যেকটা বাচ্চার যদি কখনো অসুবিধা পড়ে বা কোনো একটা, আমরা যদি পরিবারে এমন আলোচনা করছি যেটা কোনো একটা প্রবলেম, তাৎক্ষণিকভাবে ও সেটা বুঝতে পারে এবং সেটাতে ও অংশগ্রহণ করতে চায়। এবং অংশগ্রহণ করতেই যদি আমরা একটু এড়াই চলি, ও সেটা পছন্দ করে না। কাজেই আমাদেরকে ওর সাথেই নিতে হয়, আমরা সেইভাবেই নিয়ে নিই। অনেক সময় ওর কাছ থেকে ভালো বুদ্ধিও পাই। বাহ। এই উৎসাহটা আসলে খুব বেশি প্রয়োজন ওদের জন্য। তো আপনাদের তো যে ডাক্তার পরিবার এবং ও আসলে অন্য বাচ্চাদের, এই ধরনের অন্য বাচ্চাদের তুলনায় অনেক বেশি আদর যত্ন, স্কুলিং এর যে ব্যাপারগুলো বা ভালোবাসা বলি, সবকিছু অনেক বেশি পেয়েছে এবং ও ডেফিনেটলি অনেক বেশি আলহামদুলিল্লাহ অনেক লাকি। তো এরকম যারা বাবা মা আছে, আন্টি আপনার কাছে জানতে চাই যে ডাক্তার পরিবারের একজন সদস্য হিসেবে যারা একদমই ডাক্তার পরিবার থেকে বা পরিবারে কেউ ডাক্তার নয়, তারা তো অনেক দেরি করে বুঝতে পারে যে আসলে বাচ্চাটা হয়তো স্বাভাবিক নয়। তো একদম আর্লি স্টেজে তারা কিভাবে আইডেন্টিফাই করতে পারবে বা কি কি সিমটম দেখে আসলে আর্লি মানে এটা আইডেন্টিফাই করা যায় যে না আমার আসলে ডক্টরের কাছে এখনই যাওয়া উচিত বা এখনই কোনো সাজেশনের জন্য আমার কারো কাছে সহযোগিতা প্রয়োজন? এটা এটা আসলে প্রত্যেক মাই কিন্তু বুঝতে পারে যে ওদের গ্রোথ কেমন হচ্ছে, ওদের আচরণটা কেমন হচ্ছে, ওর বুদ্ধি বিকাশ কেমন হচ্ছে, বা ওর হাতে পায়ে বা চাহনিতে কোনো অ্যাবনরমালিটিস আছে কিনা, সেটা মায়েরা কিন্তু বুঝতে পারে। তো আমি আরেকটা কথা বলবো, যখন আমরা যদি এক মায়ের প্রবলেম আরেকটা মায়ের কাছে শেয়ার করি, না লুকাই, শেয়ার করি, যদি বলি যে আমার বাচ্চার এই প্রবলেম, আপনার বাচ্চারও এই প্রবলেম, আপনি কিভাবে এটা ওভারকাম করলেন, সেটা যদি আমরা জেনে নিই এবং সেইভাবে এই গার্জেনদের মধ্যে যদি এই বন্ডিংটা থাকে, তাহলে আমার মনে হয় আমরা অনেকখানি আগাতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং ফাহিম আসলে অনেক 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 এগিয়ে গিয়েছে এবং যেটা বলছিলেন যে এত সুন্দর করে ক্লিনিকে যারা আসেন রোগীদেরকে হ্যান্ডেল করে, ভালোবাসে, এটা অনেক বড় একটা ব্যাপার। ফাহিম কি এখন একটু কথা বলবে আমাদের সঙ্গে? ওকে আছে পাশে? ওখানে চলো। হ্যাঁ হ্যাঁ, মনে হয় এখন একটু কথা বলবে। হ্যাঁ, কারণ আমরা সরি এই যে বিদ্যুতের কারণে আমাদের কথা বলতে দেরি হয়েছে। আপু একটু কথা না বললে মনে কষ্ট পাবে। আপু ফাহিম শুনতে পাচ্ছ তুমি? আমি একটা আপু তোমার। আপু বপ্পির বান্ধবী তুমি ছিল তো? তুমি নাকি ক্লিনিকে গেলে খুব সুন্দর করে রোগীদেরকে সব কাজ করে দাও, তাদেরকে বসতে দাও, তাদের দেখাশোনা করো, তাই? ফাহিম আপনি যেদিন আসবেন একটু কোক নিয়ে আসবেন ওর জন্য। আচ্ছা ঠিক আছে, আর কি কি নিয়ে আসবো বলো? আচ্ছা ভাইয়ের সঙ্গে কথা বলবে, ভাইয়ের সঙ্গে পরে কথা বলো। আপনি যেদিন আসবেন আমাদের বাসায়, ভাইয়ার তো অনলাইনে নেই। তুমি একটু কথা বলো, একটু কোক খাওয়াবে, নাচ দেখাবে আপনি আমাকে। আজকে ফাহিম কোক খাওয়াবে। ফাহিম কোক খাওয়াবে আমাকে? আচ্ছা তাহলে তো আমি অবশ্যই আসবো। ওই যে কোক খাওয়াবে ফাহিম, তোমাকেও কোক দেবে, তোমাকে কোক। তো ফাহিম তো খুব ভালো নাচে আমি যতটুকু শুনলাম, তো আমরা একটু ফাহিমের ছোট একটা নাচের একটা ক্লিপ দেখে আসি। বাজার মাদল ধিতাং ধিতাং পলাশ বনির মাটিতে, এই বাজার মাদল ধিতাং ধিতাং পলাশ বনির মাটিতে, পরবটাতে লাইজব মোরা মারাং বুরুর থানেতে। এই বাজার মাদল ধিতাং ধিতাং পলাশ বনির মাটিতে, পরবটাতে লাইজব মোরা মারাং বুরুর থানেতে। পলাশ ফুলে রং ধরেছে,
পলাশ ফুলে রং ধরেছে মাতাল মহুল বন, বধূ আমার মান করেছে লুক ছুপ জৈবন। পলাশ ফুলে রং ধরেছে মাতাল মহুল বন, বধূ আমার মান করেছে লুক ছুপ জৈবন। এই বাজার মাদল ধিতাং ধিতাং পলাশ বনির মাটিতে, পর্বটাতে লাইজব মোরা মারাং বুরুর থানেতে। ফাইন, খুব চমৎকার নাচে নিঃসন্দেহে। তো আঙ্কেল, আমরা ওকে নিয়ে কথা বলছিলাম, সর্বশেষ একটু জানতে চাই যে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বাংলাদেশে, আসলে আপনি একজন ডাক্তার, আপনি তো আসলে অনেক কিছুই জানেন এবং আপনি একজন সোশ্যাল ওয়ার্কার। তো আপনার কাছে জানতে চাই প্রথমে যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের শিশুদের সুযোগ সুবিধার কথা তো অনেক বলছিলেন, তবুও সামাজিক ভাবে, সামাজিক দৃষ্টিকোণের দিক থেকে যদি বলি, সাধারণ মানুষ বা যারা হয়তো অতটা শিক্ষিত নয়, যারা গ্রামে বাস করে, সেখানে এই ধরনের শিশুদের কতটা চ্যালেঞ্জ ফেস করতে হয় এবং কি করলে আসলে সেই চ্যালেঞ্জটা ওভারকাম করা সম্ভব? শহরের বাইরে যে অঞ্চলগুলো আছে বাংলাদেশে, সেখানে যে চিকিৎসা ব্যবস্থা, এই বাচ্চাদের জন্য যে সুযোগ সুবিধা, সেগুলো এখনো যথেষ্ট না। সুতরাং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভালো মানুষ আছে যারা সমাজের জন্য কাজ করতে চায় এবং এই বাচ্চাদের জন্য কাজ করতে চায়। তাদেরকে সংগঠিত করতে হবে, সুসংগঠিত করতে হবে এবং তাদেরকে এগিয়ে আসতে হবে এই বাচ্চাদের প্রতি সাহায্য এবং সহযোগিতার হাত বাড়াতে। এটা হলো আমাদের পরামর্শ। এবং সরকার যেটা বলেছে, স্বাভাবিক স্কুলে এই বাচ্চাদের ভর্তি করতে হবে, কাগজে কলমে সেটা সত্যি আছে, বাস্তবে সেটা খুবই কঠিন। বাস্তবে খুবই কঠিন এই জন্য একজন টিচার যখন বলে যে দেখেন আপনার এই বাচ্চা এই স্কুলের এই ছেলের মেয়ের সঙ্গে কিভাবে পড়াবো, কারণ তাদেরও তো ট্রেনিং নাই। সুতরাং এটার ব্যাপারে, এদের শিক্ষার ব্যাপারে আরো বিশদভাবে চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। সদাশয় সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, সরকার অনেক করতেছে, আরেকটু নজর দিতে হবে। আর সামাজিক নেতৃবৃন্দ যারা আছেন, পলিটিক্যাল লিডার যারা আছেন বিভিন্ন দলের, তাদের প্রত্যেককেই একটা এজেন্ডায় আসতে হবে যে এই বাচ্চাদের জন্য আমরা আমার দল থেকে এই কাজ করবো। প্রত্যেকে যদি আগে আসে তাহলে কোনো কাজই কঠিন হবে না, সমাজের সমস্ত মানুষ সম্পৃক্ত হবে এবং ওদের ভাগ্য উন্নয়নে কাজ করবে। আমরা সবচেয়ে দুশ্চিন্তায় থাকি যে আমার মৃত্যুর পরে আমার এই বাচ্চাকে কে দেখবে, কে দেখবে? ওর বোনরা আছে, তারা দেখবে ইনশাল্লাহ, আশা করি, যদি দয়া করে দেখে। যদি না দেখে, এক। 2 নাম্বার, প্রত্যেকের মহিলার জীবন আলাদা প্যাটার্নে গড়ে ওঠে। স্বামীর বাড়িতে গিয়ে একটা মেয়ে কিভাবে থাকবে সেটা আগে বলা যায় না। সেই স্বামী আজকে ওকে পছন্দ করতেছে, যদি এরকম কোন স্বামী পড়তো দুর্ভাগ্যজনক ভাবে যে ওকে পছন্দ করতেছে না, তাহলে তো ওর বোন ইচ্ছা করলে ওকে সাহায্য সহযোগিতা করতে পারতো না। এই ব্যাপারে সরকার বলেছে যে এদেরকে দেখভাল করার জন্য এই থাকবে সেই থাকবে, কিন্তু বাস্তবে এটা কতটুকু ভায়াবল এটা বোধহয় আমাদের চিন্তা করা দরকার এবং এখানে আরো অনেক বেশি সদিচ্ছা থাকা প্রয়োজন। নিশ্চয়ই নিশ্চয়ই। আন্টির কাছে একটু আসি, আন্টি একটু মায়েদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মায়েরা আসলে অনেক সময় ভেঙে পড়েন, হতাশ হয়ে যান, তাদের দুঃখ কষ্টটা আসলে সবচেয়ে বেশি, কিন্তু সেটা বলার মতো সুযোগ বা জায়গা তাদের খুব একটা নেই। তাদের জন্য আপনি যদি কিছু বলতেন। আমি যতটুকু জানি আমাদের দেশের মেয়েরা, এরকম বাচ্চার মায়েরা স্বামীদের কাছ থেকেও অনেক সময় দুর্ব্যবহার পায়। অনেক ক্ষেত্রে, বিশেষ করে যারা গ্রামে থাকে বা নিম্নবিত্ত, এদেরকে ধরেই নেওয়া হয় যে এদের কোনো গুনাহ বা অপরাধের জন্য এরকম বাচ্চা হয়েছে। আমাদের আরো উচিত যে এই কথাগুলো থেকে বের হয়ে আসা। এটা কখনোই কোনো পাপ বা অপরাধের কারণে হয় না, এটা একটা আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টিতে কত বৈচিত্র্যময় সৃষ্টি, এখানে অনেক কিছুই থাকতে পারে, এটাও একটা সৃষ্টির বৈচিত্র্য। কিন্তু আমাদের দেশে সেরকম সুযোগ সুবিধাটা নাই। এখন আমি বলবো যে মেয়েদের চাইতে মেয়েরা তো ভুক্তভোগী, মায়েরা ভুক্তভোগী, স্বামীদের এবং
শ্বশুর শাশুড়ি বা পরিবারের অন্যান্য যারা সদস্য আছেন তাদেরকে আরো সুন্দরভাবে দেখে গ্রহণ করা উচিত। অনেক ধন্যবাদ আন্টি, অনেক শুভকামনা থাকলো আপনাদের জন্য, এবং সৃষ্টিকর্তা নিশ্চয়ই আপনাদেরকে ভালোবেসে আপনাদেরকে বিশ্বাস করে আপনাদের কাছে এই সন্তানটা যত্নে থাকবে বলেই আপনাদের কাছে পাঠিয়েছেন। তো আজকে আমাদেরকে সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আবার সবার শেষে আমি একটা রিকমেন্ডেশন রাখবো, অনুরোধ রাখবো, সেটা হলো স্বাভাবিক বাচ্চার জন্য একটি পরিবারে যে খরচ হয় পড়াশোনার জন্য, যেমন সে বাচ্চাকে বলা হলো তুমি স্কুলে যাও, সে স্কুলে চলে যাবে। এই বাচ্চা কিন্তু একা যেতে পারে না, তাকে নিয়ে যেতে হয়। তো এই বাচ্চার পিছনে ব্যয় ভার অনেক বেশি, অনেকের প্রয়োজন নেই, আবার অনেকে কিন্তু দারুণ প্রয়োজন। সুতরাং সরকার যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, এই জন্য সরকারকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং এটা কিভাবে পরিধি আরো বাড়ানো যায়, শুধু আর্থিক সহায়তা না, তাদের জন্য রেশনের ব্যবস্থা করা যায়। যে ফ্যামিলিতে এরকম একটা বাচ্চা থাকবে, সেই ফ্যামিলির মা বাবার জন্য একটা রেশনের ব্যবস্থা থাকবে ওই বাচ্চা সহ, এলাকা ভিত্তিক। এরপরে এই বাচ্চারা যেই গাড়িতে যাবে, সে একা যেতে পারে না, সেখানে তার যে সঙ্গী থাকবে তার জন্য সেখানে বাসে 50% ছাড় থাকা উচিত। অর্থাৎ এই বাচ্চার জন্য আরেকজনকে যেতে হচ্ছে, তাহলে দুজনের টিকিট আমাকে কাটতে হচ্ছে। কিন্তু অন্য একটা বাচ্চা হলে বলতাম যে তুমি যাও, তুমি ঢাকা থেকে এই কাজটা করে আসো, সে একা যেতে পারতো। এখানে কিন্তু ডাবল খরচ হচ্ছে। তো এগুলোর ব্যাপারে আমার মনে হয় সমাজ সচেতন যে নাগরিকগণ আছেন, আমাদের অত্যন্ত মহান ব্যক্তিত্ব বাংলাদেশে আছেন যারা সমাজ নিয়ে চিন্তা ভাবনা করেন, সমাজ বিজ্ঞানী, আমি তাদের কাছে অনুরোধ রাখবো আজকে আপনার মাধ্যমে, এই বক্তব্যের মাধ্যমে, যে এদের জন্য আর কিভাবে কি করা যায়, কতভাবে সহযোগিতা করা যায় এদেরকে, পরিবারকে, এবং মা বাবার মৃত্যুর পরে তাদেরকে কিভাবে দেখভাল করা যায়, এটার ব্যাপারে ব্যাপক চিন্তা ভাবনা করা প্রয়োজন। আমি আপনাকে ধন্যবাদ জানাবো, প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাবো যে আপনারা যে আয়োজন করেছেন, আপনার টোটাল টিমকে আমি স্যালিউট জানাচ্ছি আমার ব্যক্তিগত তরফ থেকে, এবং এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের গার্জিয়ান হিসাবে এবং সুইট বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আন্টি এবং আঙ্কেল দুজনকে সালাম জানাচ্ছি, এবং আপনারা অনেক ভালো থাকবেন, অনেক শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।